দেখুন, আমার মালচিংয়ের প্রয়োজন পড়েনি, তাই আমি মালচিং করিনি। আপনাদের যদি প্রয়োজন না থাকে আপনারা করবেন না। কর্পূর আমি এনে রেখেছি। একটা কথা মনে রাখবেন, কর্পূরটা যেন ডেলা কর্পূর হয়। ভালো লাগার কাছে সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আর আমি মধুমিতা, আমিও ভালো আছি। আমার ছাদ বাগানে দুটি আম গাছ আছে। একটি 12 মাসি আম গাছ, যেটা অনেক বছর ধরে আছে, আর একটা কাঠিমন আম গাছ। আমরা যারা টবে আম গাছ করি তাদেরকে চারটি কথা মাথায় রাখতেই হবে। ছাদ বাগানে টবের আম গাছে যে আমগুলো হবে সেই আমগুলো কিন্তু আমরা চাইবো যাতে সাইজে অনেকটাই বড় হয়। যাই হোক, এবারে আমি দেখাই যে এটা হচ্ছে আমার কাঠিমন আম গাছের আম। এইভাবে ওরা কিন্তু ঝুলে আছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। আর 12 মাসি আম গাছের এই আমটি দেখুন, আর এই একটি। আজকে আমাদের আম গাছের যে ফলটা হয়েছে সেটাকে আমরা আরও বড় কি করে করব, এবং গাছ পাকা আম কিভাবে আমরা রাখবো, গাছে রেখে পাকাবো, সেইটাই আজকে আমি ভিডিওতে বলবো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন বন্ধুরা, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনুপ্রেরণা কিন্তু আমার এগিয়ে যাওয়ার পথে অনেকটাই মূল্যবান। এখন বিভিন্ন জাতের আম দেখতে পাওয়া যায় নার্সারিগুলোতে, তবে একটা বিষয় খেয়াল রাখবেন যে নার্সারিগুলো কিন্তু এক একটি জাতের নাম বলে অন্য জাতের গাছ দিয়ে দেওয়ার চেষ্টা করে। আমি বলছি না সব নার্সারিরা, কিন্তু বেশিরভাগ নার্সারির ক্ষেত্রেই আমি দেখেছি যারা কাঠিমন বলে অন্য গাছ দিয়ে দিচ্ছেন, ব্যানানা ম্যাঙ্গো বলে অন্য গাছ দিয়ে দিচ্ছেন, মিয়াজাকি বলে অন্য গাছ দিয়ে দিচ্ছেন। সেটা কিন্তু আপনাদের একটু সতর্ক থাকতেই হবে। সেজন্য ভালো কোনো নার্সারি থেকে আপনারা গাছ আনুন। আর আমি বলবো যে অন্তত আম গাছ আপনারা নিজেরা গিয়ে আনুন, আপনারা অনলাইনে আনবেন না। এর গুঁড়িটা দেখতে পাচ্ছেন, এটা অনেক দিনের গাছ, এই এত বড়, আর এটাও যে 1.5 বছরের গাছ, এর গুঁড়িও কিন্তু কম মোটা নয়। তা এত বড় বৃক্ষ যে টবে আমরা করছি সেখান থেকে ফল পাওয়া, সেটা বেশ বুদ্ধিমত্তার সাথেই করতে হয়। প্রথমত আমি বলবো গাছকে আপনারা একদম আগাছা মুক্ত রাখুন, এবং গাছের মাটিকে সব সময় খুশে ঝুরঝুরে করে রাখুন। একদম ঝুরঝুরে করে রাখুন গাছের মাটিকে সব সময় খুশে। তাতে করে হবে কি, মাটির ভেতরে খাবার, জল এগুলো তো প্রবেশ করতে পারবেই। দেখতে পাচ্ছেন কীরকম পিঁপড়ে হয়েছে। এইবারে এই খাবার তো প্রবেশ করতে পারবেই, এবারে গাছের মাটির ভেতরের যে গরমটা, সেই গরমটাও কিন্তু বেরিয়ে আসবে। আর এই যে পিঁপড়েরা হয়েছে না, এই পিঁপড়েগুলোকে আমাদের এক্ষুনি নিমেষের মধ্যেই কিন্তু দমন করতে হবে, এবং এই দমন করতে গেলে আমরা কিন্তু কোনো রকম কীটনাশকের ব্যবহার করতে পারবো না, যেহেতু আমাদের গাছে আম ফলে রয়েছে।
সেই জন্য আমরা এখন কীটনাশক দিলে আমাদের ফলের ক্ষতি হবে। সেরকম মনে করেন যে তাতেও মানে মাটি শুকিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু মালচিং করে দিতে হবে। মালচিংটা আপনারা খড় দিয়ে করতে পারেন, ছোবড়া, নারকেলের ছোবড়া দিয়ে করতে পারেন, আপনারা খবরের কাগজ দিয়েও করতে পারেন। দেখুন এই গাছে কিন্তু পিঁপড়ে হয়নি, এবং এই গাছের মাটিটা দেখুন কীরকম ঝুরঝুরে হয়ে আছে। এরকম হয়ে থাকলেই যথেষ্ট। একদম কাদা কাদা মাটি কিন্তু আপনারা গাছে করবেন না। 3 নম্বর, এই সময় কোনো রকম কীটনাশক কিন্তু ব্যবহার করবেন না। কীটনাশক ব্যবহার করলে, যদি করতেই হয়, যদি দেখেন যে গাছে সাদা পোকা লেগেছে বা অন্য কোনো পোকার আক্রমণ হয়েছে, পিঁপড়ে নয়, অন্য কোনো পোকার আক্রমণ হয়েছে, তাহলে আপনারা রসুন জল সপ্তাহে 2 বার করে স্প্রে করুন। রসুন জল স্প্রে করলে কিন্তু আমাদের ফলের কোনো ক্ষতি হবে না। 4 নম্বর বলবো যে এই সময় কোনো রকম ফাঙ্গাসাইড তো দেবেনই না। টবে যখন আমগুলো বড় হতে শুরু করেছে, ঠিক সেই সময় কলার খোসা, পেঁয়াজের খোসা আর চায়ের পাতার জল, এইটা সম পরিমাণে নিয়ে টবের মাটিতে দিন। তার কারণ এই সময় ফলটা বড় হওয়ার সময়। আমরা মনে করি গাছে ফল যখন ফলে গেছে এবং সেই ফল যখন বড় হয়ে গেছে, তখন আর আমাদের বোধহয় কোনো খাদ্য দেওয়ার দরকার পড়ে না। কিন্তু একটা গর্ভবতী মা যখন তার সন্তানকে বড় করে, তার কি খাওয়ার প্রয়োজন পড়ে না? তার আরও বেশি খাওয়ার প্রয়োজন পড়ে। তাই গাছেরও কিন্তু এই সময় খাওয়ার দরকার আছে। তাই জন্য আপনারা এই সারটি এখন সপ্তাহে কিন্তু 2 দিন করে দিয়ে যান। তাহলে আমাদের যে ফলটা আমরা পেয়েছি, যে যেরকম সাইজেরই পেয়েছেন, তার থেকে অন্তত আরেকটু বড় সাইজের পাবেন। আর এই সময় কিন্তু এই যে কর্পূর আমি এনে রেখেছি, একটা কথা মনে রাখবেন, কর্পূরটা যেন ডেলা কর্পূর হয়। কর্পূরের যে কাগজে মোড়া কর্পূর, সেটা আপনারা আনবেন না। ওর মধ্যে থাকে মোম, এবং মোমের মধ্যে কর্পূর কিন্তু একদম সামান্যই থাকে। এটা আমি বলে দিলাম, চারিদিকে কিন্তু ভেজাল। তো সেই জন্য আপনারা ডেলা কর্পূর নিয়ে আসবেন 100 গ্রাম হিসাবে কিনে। এই কর্পূরটা আপনারা কিন্তু এই টবের চারিদিকে ছড়িয়ে দিন। দেখুন, এটা কোনো রাসায়নিক সার নয়, এটা কোনো কীটনাশকও নয়, কিন্তু এই কর্পূরের গন্ধে এই পিঁপড়েরা কিন্তু চলে যাবে। দেখুন কীরকম ভুরভুর করে পিঁপড়ে বেরোচ্ছে। একটু বেশি পরিমাণে লাগবে, কারণ প্রচুর পিঁপড়ে হয়েছে। দেখুন কীরকমভাবে বেরোচ্ছে, একবার দেখুন। এই কর্পূরটা গুঁড়ো করে আমরা এই গাছের গোড়ায় দিয়ে দিলাম। কর্পূর তো উড়ে যায়, কিন্তু পিঁপড়েগুলো চলে যাবে এই কর্পূরে। এবার আরেকটা কাজ করতে হবে আমাদেরকে, যেটা হচ্ছে যে ডালে আমাদের ফলগুলো হয়েছে, সেই ডালে যাতে পিঁপড়েগুলো যেতে না পারে, তাই ফলের ডালগুলোতে আমরা একটু একটু করে কর্পূর দিয়ে দেবো। সেটা খুব সাবধানে করতে হবে, যাতে ফলে কোনো রকম আঘাত না লাগে।